রূপসী দোহাই তোমার, তোমার ওই চোখের পাতায় আমাকে কাজললতার কালি করো। ও চোখে এত মধু কেন যে শুধু শুধু, ও চোখে এত মধু কেন যে শুধু শুধু, আমাকে তোমার চোখের বালি করো। রূপসী দোহাই তোমার, তোমার ওই চোখের পাতায় আমাকে কাজললতার কালি করো। প্রিয় বন্ধুরা, এই গানটি একজন অবাঙালি প্রয়াত অমৃত সিং অরোরার গান, যিনি এই গানটি ৮০-র দশকের প্রথম দিকে অথবা ৭০ দশকের শেষ দিকে এই গানটি গেয়ে অবিভক্ত বাংলায় বেশ আলোড়ন সৃষ্টি করেছিলেন। এটি কিন্তু কোনো সিনেমার গান নয়, অসিনেমা ভিত্তিক এই আধুনিক গানটি, এই রোমান্টিক গানটি তখন সারা ভারতের বঙ্গভাষীদের মাঝে একটি আলোড়ন সৃষ্টি করেছিল। আমার ক্যামেরার পেছনে আছে ভেরোনিকা আমিন। সেজন্য এই মুহূর্তে এই সোনাঝরা রোদের এই গানটি আরো একটু প্রাণ পেয়েছে। কোনো অ্যাকোয়াটিক কোনো সাউন্ড সিস্টেম নেই অথবা থিয়েটারিক্যাল কোনো সাউন্ড দেওয়া হয়নি বলে গানটি খোলা আকাশে আমার এই খোলা কণ্ঠে কেমন লেগেছে তোমাদের কাছে আমি ঠিক জানি না। প্রিয় বন্ধুরা, আমি বনি আমিন। আজ 17ই আগস্ট 2020 আমি আছি আমার ব্যাকইয়ার্ডে। সেখান থেকে তোমাদের সাথে কথা বলছি। একটু পরেই তোমাদেরকে আমি সরাসরি নিয়ে যাব থাইল্যান্ডের ফুকেটে, যেখানে বনি এবং ভেরোনিকা আমিন জীবন্ত বাঘের খাঁচার ভেতরে কি করেছিল সেই ভিডিওটি তোমাদেরকে দেখাবো। প্রিয় বন্ধুরা, আমাদের মনে অনেক কষ্ট, অনেক দুঃখ। গত 6 মাস অবধি বনি এবং ভেরোনিকা অস্ট্রেলিয়ার বাইরে কোথাও আমরা যেতে পারছি না। তোমাদেরকে নতুন নতুন দেশ, নতুন নতুন মহাদেশ আমি দেখাতে পারছি না। আমাদের জন্য দোয়া করবে। বনি এবং ভেরোনিকার জন্য তোমাদের আল্লাহর কাছে অথবা তোমাদের ঠাকুরের কাছে প্রার্থনা করো যাতে সারা পৃথিবী আবার সেই আগের মতো ফিরে আসে, আবার সেই শান্ত পৃথিবী, আবার যেন আমরা সেই মুক্ত বিহঙ্গের মতো দেশ থেকে দেশে, মহাদেশ থেকে মহাদেশে ঘুরে ঘুরে উড়ে উড়ে তোমাদের জন্য নতুন কিছু ভিডিও করতে পারি। আর আমাদের ভিডিওর মূল টার্গেট হচ্ছে আমার জন্মদেশ বাংলাদেশ এবং ও পাড়ের বাংলা এবং আরেক ধারে যে বাংলা আছে, যেটা বলছে আমি ত্রিপুরা এবং আসামের কাছাড় জেলা, সেই পুরো অবিভক্ত সেই বাংলা ভাষীদেরকে বিশ্বের অন্যান্য দেশের সাথে আমার জন্মদেশ এবং এই অবিভক্ত বাংলার যে কালচারাল যে ডিফারেন্স, সোশিও ইকোনমিক এবং পলিটিক্যাল কালচারাল ডিফারেন্সটা তুলনামূলকভাবে তোমাদেরকে এই ভ্রমণের সাথেই যেন আমরা দেখাতে পারি। আমাদের জন্য দোয়া করো। আমরা অবশ্যই এই করোনা ক্রান্তি শেষ হলেই দক্ষিণ আমেরিকার যে টিকিটটা পড়ে আছে এবং ওদিকটায় মধ্যপ্রাচ্যের, সেই দেশগুলোর নাম বলছি না, যখন যাব তখন বলবো, কিন্তু দক্ষিণ আমেরিকার লিস্টে আছে ব্রাজিল, প্যারাগুয়ে এবং চিলি। সেই দেশগুলোতে গিয়ে তোমাদের জন্য এবং একদম প্রত্যন্ত গ্রামাঞ্চলে গিয়ে তোমাদেরকে কিছু জিনিস যা তোমরা আগে দেখোনি সেগুলো তোমাদেরকে দেখাবো। প্রিয় বন্ধুরা, অমৃত সিং অরোরার এই গানটি গেয়ে আজ তোমাদেরকে কিছুটা চিয়ার আপ করতে চাচ্ছিলাম বলে আমি গাইলাম। আমার কণ্ঠে সাধারণত এখন আর গান মানায় না, বয়স এখন অনেকটা শেষ প্রান্তে চলে এসেছি। জানি না ঠাকুর কখন উপরের দিকে নিয়ে যায়। তুমি বলছো ঠাকুর, উনি বলছেন আল্লাহ। আমার কাছে কিন্তু সব কিছু সমান মনে হয়। তুমি বলছো মাসি, উনি বলছে খালা। এই কথাটা বারবার সবসময় আমার ভিডিওতে বলে থাকে। আর এই জিনিসটাকে, এই চর্বিত চর্বণকে আর কচলাতে চাচ্ছি না। আমি এখন সরাসরি তোমাদেরকে আমার কিছু মনের কথাই নিয়ে যাব। সেই মনের কথার পরেই স্ট্রেইট তোমাদেরকে নিয়ে যাব থাইল্যান্ডের ফুকেটে বাঘের
খাঁচায়। প্রিয় বন্ধুরা, আমি বনি আমিন। এই মুহূর্তে এইখানে এখন 18 ডিগ্রি সেলসিয়াস। এখন আমাদের শীতের শেষ মাস, অর্থাৎ আগস্ট মাস। 1 সেপ্টেম্বর থেকে আমরা বসন্তে পা দেব, কিন্তু আনঅফিসিয়ালি সেপ্টেম্বর অক্টোবরও তখনও ঠান্ডা থাকবে। চলো এবার মূলের কথা বলি। প্রিয় বন্ধুরা, তোমাদেরকে আজ 3টি কথা আমি বলবো, যেটা তোমরা হয়তো অনেকেই শুনোনি, অনেকেই রিয়েলাইজ করেনি, অথবা জানলেও স্বীকার করতে চাওনি। পৃথিবীতে সবচেয়ে বড় সত্য হচ্ছে মৃত্যু, অর্থাৎ জন্মিলেই মরিতে হইবে। এটাই হচ্ছে একেবারে সত্য। বাকি সবকিছু হয় মিথ্যা, না হয় ইন দ্য গ্রে এরিয়া, অর্থাৎ সত্য মিথ্যার মাঝখানে। সবচেয়ে বড় সত্য হচ্ছে মৃত্যু। এরপরে আরো একটি কথা তোমাদের বলছি, যেটা কিন্তু তোমরা কেউ ভাবোনি, তোমরা হয়তো অনেকে জানো না। পৃথিবীতে মৌলিকভাবে সৃষ্টি, অর্থাৎ কারো সাহায্য ছাড়া যেই সৃষ্টিটা হয়, সেটা হচ্ছে মাকড়সার জাল। মাকড়সাই হচ্ছে একমাত্র প্রাণী যেটা আমাদের দৃষ্টিতে পড়ে, অর্থাৎ আমাদের দৈনন্দিন জীবনে আমরা দেখতে পাই। একমাত্র নিজের মুখের লালা দিয়েই সে তার মাকড়সার জালটি সে তৈরি করে। সে কারো সাহায্য নেয় না, অর্থাৎ নিজের জিনিস দিয়ে। মৌলিক সৃষ্টি। আরেকটি কথা হচ্ছে, পৃথিবীতে মানব দৃষ্টিতে পড়া সবচেয়ে বড় লুটেরা, ডাকাত হচ্ছে মৌমাছি। ফুলে ফুলে উড়ে লুট করে করে সেই মধুগুলো আহরণ করে সে তার মৌচাকে জমিয়ে রাখে। আমরা যখন মধুটা খাই, কখনো কি ভাবি এই মধুটা কিন্তু আমরা আরেক লুটেরা থেকে এনেই, সেই লুটেরা থেকে এনেই আমরা সেটা খাচ্ছি। তাহলে 3টা জিনিস মনে রাখবে। একটা হচ্ছে সবচেয়ে বড় সত্য হচ্ছে মৃত্যু, আর একটা হচ্ছে যে মৌলিক যদি সৃষ্টি থাকে। অনেকে বলে যে আমি মৌলিক সিনেমা করেছি, আমি মৌলিক গানের সুর করেছি, আমি মৌলিক বিষয়ের উপরে ডক্টরেট করেছি। একদম বাজে কথা। সবকিছু কিছু না কিছু মিশ্রণের মাধ্যমে এখান থেকে কতটুকু, ওখান থেকে কতটুকু, এখান থেকে কতটুকু, ওখান থেকে কতটুকু নিয়েই সেই তার ক্রিয়েশনটা সে আমাদের কাছে উপস্থাপন করছে। মাকড়সার মতো নয় যে একমাত্র নিজের শরীরের সে লাভা দিয়েই তার জাল বুনেছে, এমন না। আরেকটি কথা হচ্ছে মৌমাছি যে লুট করে করে যেভাবে, আমি আমার জন্মদেশ নিয়ে কথা বলছি, আমার জন্মদেশের আমলা, মন্ত্রী এবং চরিত্রহীন রাজনীতিবিদ যারা জনগণের টাকা লুট করে তারা মৌচাকে গিয়ে জমা করে, অর্থাৎ সেই মৌচাকটা কিন্তু বাইরে, কিন্তু নিজ দেশে নয়, নিজ দেশের ভেতরে নয়। একটি গোপন কথা আপনাদের বলছি, হয়তো আপনারা অনেকে জানেন, অনেকে জানেন না, আর জানলেও আপনারা জানতে চান না বা বলতে সাহস পান না। বাংলাদেশের যে মন্ত্রণালয়, যে সকল মন্ত্রীরা দেশ চালাচ্ছে, তাদের সংখ্যাগরিষ্ঠ, আমি আবার বলছি, 30 থেকে 35% মিনিস্টার এরা কিন্তু খ্রিস্টান দেশের নাগরিক, অমুসলিম দেশের নাগরিক। আবারও বলছি, এরা মুসলমান কিন্তু অমুসলিম দেশের নাগরিকত্ব, অমুসলিম দেশের পাসপোর্ট নিয়ে আপনার দেশ শাসন করছে। আপনি যেটাকে 90% মুসলিমের দেশ বলছেন, আপনার দেশ কিন্তু মূলত কিন্তু অমুসলিম দেশের নাগরিক, অর্থাৎ খ্রিস্টান দেশের নাগরিক কর্তৃক শাসিত হচ্ছে। প্রিয় বন্ধুরা, এবং আগামীতে যদি এমনও যদি সময় আসে, দেখা যাবে যে আপনার দেশ শাসন করছে আরেকজন অমুসলিমকে কনভার্ট ছাড়া বিবাহ করে যেই লোক, তিনি আপনার দেশের রাষ্ট্রপ্রধান হয়েছেন। আপনাকে এটা মেনে নিতেই হবে, মেনে নিতেই হবে। এই বিষয়ে আমি জনে জনে সবার নাম বলবো না, আর এত সময় আমার নেই। আমি শুধু একটা এক্সাম্পল দেব। পররাষ্ট্র মন্ত্রণালয়ের যিনি প্রধান, এমন একটি গুরুত্বপূর্ণ পদে যেই মন্ত্রী আছেন, তিনিও কিন্তু খ্রিস্টান দেশ আমেরিকার নাগরিক। তিনি কিন্তু আপনার দেশেরই পররাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হচ্ছে খ্রিস্টান দেশের নাগরিক। আমি তার ব্যক্তিগত বিষয়ে আর আলোচনা করতে চাচ্ছি না, আপনারা ভালো করেই জানেন কে সেই পররাষ্ট্রমন্ত্রী। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, হরেক রকম পাগল দিয়ে মিলাইছে মেলা। বাবা হরেক রকম পাগল দিয়ে মিলাইছে মেলা, তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা।
বছর শেষে চৈত্র মাসে তখন বাবার রুষ আছে তখন বাবার রুষ আছে হাজার হাজার পাগল এসে মিলে যায় মেলা হাজার হাজার পাগল এসে মিলে যায় মেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা বাংলাদেশের প্রায় এমপিরা পার্লামেন্ট মেম্বার তাদের কিন্তু সেকেন্ড হোম আছে মালয়েশিয়াতে, কিন্তু তাছাড়া বেশিরভাগ এমপিদের এই অস্ট্রেলিয়া, কানাডা, আমেরিকা এই সকল খ্রিস্টান দেশের তারা নাগরিক, কিন্তু এটা গোপন সত্য কথা, এবং তারা কিন্তু ওই দেশেরই পাসপোর্ট বহন করে থাকে। আপনার পররাষ্ট্রমন্ত্রী, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, তিনি কিন্তু আমেরিকান পাসপোর্ট বহনকারী। আপনার দেশের পররাষ্ট্রমন্ত্রী, আপনি অবশ্যই জানেন না যে পররাষ্ট্র মন্ত্রণালয়টা কত গুরুত্বপূর্ণ, কারণ বাংলাদেশে শিক্ষার হারটা এখনো 30-এর নিচে। প্রকৃত শিক্ষা কাকে বলে এবং শিক্ষিত কাকে বলে এই জিনিসটা আগে জেনে নেবেন। শিক্ষিত হওয়ার জন্য শুধু সই দিলেই এটাকে শিক্ষিত বলে না। আজ আপনাদেরকে বলছি, প্রকৃত শিক্ষিত তাদেরকে বলা হয় যে দেশের নাগরিকরা অন্য কোনো ব্যক্তির সাহায্য ছাড়া, তৃতীয় কোনো পক্ষের সাহায্য ছাড়া নিজ ভাষায় নিজ দেশের দৈনিক পত্রিকা হড়হড়িয়ে পড়তে পারে, সেটাকেই বলা হয় শিক্ষিত। আপনার বিবেককে প্রশ্ন করুন, বাংলাদেশের কত % লোক অন্যের সাহায্য ছাড়া সে তার বাংলা ভাষায় পত্রিকা পড়তে পারে? সেই হিসেবে আমি বনি আমিন আবারও বলছি, বাংলাদেশের শিক্ষার হার এখনো 30-এর নিচে। আর অবশ্যই বাংলাদেশের 80% মুসলমান কাফের এবং জালিম। আবারও বলছি, বাংলাদেশের 80% মুসলমান কাফের এবং জালিম, এবং এই দেশকে শাসন করছে অমুসলিম খ্রিস্টান মন্ত্রী এবং আমলারা। এরা কিন্তু নামে কিন্তু মুসলমান, বস্তুত এরা হচ্ছে খ্রিস্টান দেশের নাগরিক। প্রিয় বন্ধুরা, 65% সংসদ সদস্য তারা কিন্তু বাংলাদেশের টাকায় বাইরে ঘর বাড়ি করে। আমি বনি আমিন আপনাদের বলছি, আবারও বলছি, বাংলাদেশের 35% মন্ত্রী এবং আমলাও বটে, আমলাও আছে, আমলা হচ্ছে বাংলাদেশের 38%, 38% আমলা, এরা কিন্তু বাহিরের দেশের নাগরিক, খ্রিস্টান দেশের নাগরিক, অমুসলিম দেশের নাগরিক। বাংলাদেশ মূলত শাসিত হচ্ছে, বাংলাদেশের অ্যাডমিনিস্ট্রেশন মূলত হচ্ছে অমুসলিম খ্রিস্টান কর্তৃক শাসিত এই বাংলাদেশ। আপনি স্বীকার করতে পারেন, নাও করতে পারেন, বাট আই এম টেলিং ইউ দ্য ট্রুথ। দিস ইজ বনি আমিন, আই এম আনভেইলিং দ্য ট্রুথ। এটাই আমার আজ মনের কথা। চলুন তাহলে আজ আর কথা নয়, সোজা চলুন, আপনাদেরকে নিয়ে যাচ্ছি থাইল্যান্ডের ফুকেটে। দিস ইজ বনি আমিন ফ্রম লাকেম্বা, সিডনি, অস্ট্রেলিয়া। লেটস গো। আসছে পেছন দিক দিয়ে, মনে হয় ভেরোনিকাকে ধরার জন্যই।
বন্ধুরা আমরা এসেছি টাইগার স্যাংচুয়ারি ফুকেটে। এই হিংস্র বাঘ আমরা তোমাদেরকে দেখাবো। ভেরোনিকা ধরবে, জীবন্ত বাঘের সাথে ছবি তুলবে, বাঘের সাথে খেলাধুলা করবে। আমরা আছি ফুকেটে। এটা এক ধরনের, এটাকে বলা হয় ক্রুয়েলটি টু অ্যানিমাল, পশুর প্রতি নৃশংসতা। যে বনে থাকা অবস্থায় একটা পশুর যে স্বাধীনতা, যে স্বকীয়তার যে বৈশিষ্ট্য, সেই স্বকীয়তা, সেই বৈশিষ্ট্য এই বাঘের মধ্যে নেই। আজ 28 জুলাই 2019, আমরা একটু পরে ঢুকবো। আর এই বাঘের খাঁচায় ঢোকার জন্যে, বাঘের সাথে ছবি তোলার জন্যে 900 বাত পার হেড, অর্থাৎ দুজনে আমরা দিয়েছি 1800 বাত, অর্থাৎ প্রায় 90 থেকে 95 অস্ট্রেলিয়ান ডলার আমরা খরচ করেছি। শুধু বাঘের খাঁচায় ঢুকবো, বাঘের সাথে ছবি তুলবো এবং তোমাদেরকেও দেখাবো। আজ রবিবার 28 জুলাই 2019, আমার সাথে আছে ভেরোনিকা ক্যামেরার পেছনে, আর আমি তোমাদের সেই বনি আমিন। আমার সাথে যে আছে, এরা হচ্ছে এখানকার পশুপালক। এরা বাঘ ধরে, বাঘের ট্রেনার, বাঘের যত্ন সব কিছু এরা করে থাকে। এরাই আমাদেরকে নিয়ে যাবে ভেতরে। Take care me, tiger keeper, take care you. Where you come from? From Australia. Oh, Australia, big kangaroo. Big kangaroo, but Oh my God. we are not here to see kangaroo. We are here to see tigers and tigers. Ah, yeah. Okay? Okay. Thank you. Thank you. Let's go inside. Try again. You cannot take photo from inside. We can take photo? You cannot take video Yeah, can. photo from inside. Yes. Either the space is not the safety for you. Okay. Sure. ওরা আমাদেরকে কিছু নিয়ম কানুন শিখিয়ে দিচ্ছে, যে কিছু নিরাপত্তার ব্যাপার আছে তো সেগুলো। বাঘের এই অভয় অরণ্যটি টাইগার কিংডম নামে পরিচিত, আর এটি ফুকেটের প্যাটং বিচ থেকে প্রায় 7 কিলোমিটার দূরে এবং ড্রাইভ করে 14 মিনিট লাগে। ভেরোনিকা ধীরে ধীরে প্রবেশ করছে সেই বাঘ দেখার জন্যে। এরা আমাদেরকে বাঘ দেখার জন্য নিয়ে যাবে। বন্ধুরা চলো, জীবন্ত বাঘ, এবং এই বাঘগুলো আমরা এখন ধরবো। দেখো, বাঘের খাঁচায় ওকে ফলো করতে হবে। হ্যাঁ, একসাথে যাবে। আমাদেরকে নিয়ে যাচ্ছে, এই বাঘগুলো আমরা ধরে দেখব। ওদেরকে অনেকটা ঘাস খাইয়ে রেখেছে। দেখো, এরা যখন বনে থাকে তখন খুব হিংস্র থাকে, খুবই হিংস্র। আমরা আছি বাঘের খাঁচার ভেতরে, ফুকেট। এই বাঘগুলো দেখার জন্য বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রতিদিন প্রচুর হাজার লোক এখানে আসে। আর এই একটা অপবাদ আছে যে এই বাঘগুলোকে তারা শুধুমাত্র পর্যটকদেরকে আকৃষ্ট করার জন্য, এটাকে আমি বলবো পর্যটন ষড়যন্ত্র। অর্থাৎ এই বাঘগুলোকে তারা এক ধরনের নেশা জাতীয় কিছু জিনিস খাওয়ানো হয়, অথবা এদের নাকে নেশা জাতীয় এক ধরনের জিনিস দেওয়া হয়, যার ফলে এরা হিংস্র হয় না। এই বাঘগুলোকে শান্ত রাখার জন্য তাদেরকে কখনোই তাদেরকে রেড মিট খাওয়ানো হয় না, অর্থাৎ গরু, মহিষ বা ছাগলের মাংস এদেরকে খাওয়ানো হয় না। তবে প্রতিদিন এদেরকে কয়েক কেজি করে চিকেন দেওয়া হয়, অর্থাৎ মুরগির মাংস দেওয়া হয়, অর্থাৎ হোয়াইট মিট। চিকেনকে বলা হয় হোয়াইট মিট। সে হোয়াইট মিট দিয়ে এদেরকে শান্ত রাখা হয়। ও ভয় পাচ্ছে, লিটু ভয় পাচ্ছে, কিন্তু লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। জীবন্ত বাঘ, এ কিন্তু পুতুল বাঘ নয়। দেখুন, ভেরোনিকা বসে আছে বাঘের সাথে, যেন এক বাঘিনী বাঘের সাথেই বসে আছে। ছবি নয়, এই জন্য ভিডিও। আর ভেতরে আছে আরো অনেক বাঘ। দেখুন, এরা যদি তাজা রক্ত অথবা রক্তাক্ত রেড মিট, সেই গরুর মাংস যদি খায়, তাহলে এরা হিংস্র হয়ে যাবে। বিষয়টা আপনি অবশ্যই বুঝতে পারছেন যে গরু খেলে মাথা গরম থাকে, আর ঠিক এই জন্যই এদেরকে কখনো গরু দেওয়া হয় না। গরু খেলেই আপনার মাথা গরম থাকবে। দেখো, বাঘের লেজে মানুষে পাড়া দেয়,
আর বাঘের লেজ ধরে ভেরোনিকা ছবি তুললো। দেখো এই যে বাঘগুলো দেখো, আর এটা বাইরে বসে আছে, গরম, প্রচণ্ড গরম। আর এখন এই মুহূর্তে প্রায় 34 ডিগ্রি সেলসিয়াসের মতো। দেখো এর অবস্থাটা, এর সাথে ভেরোনিকা কিভাবে ছবি তুলছে। দেখো বাঘগুলো কি করছে। আমরা আছি ফুকেট, আর এই যে দেখুন এই যে কতগুলো খড় কুঠো আছে, এটা গোপনেই অনেকেই মনে করেন এই খড় কুঠো যেগুলো যে বাঁশের আগায় যেই এরকম খড়গুলো আছে, এই খড়ের মধ্যে এক ধরনের স্প্রে তারা দিয়ে থাকে। আর যেই স্প্রেগুলো এক ধরনের গন্ধ, সেটা মানুষে পাবে না কিন্তু বাঘ পাবে। আর খড়গুলো যখন বাঘের নাকে যখন এগুলো ঘোরানো হয়, এই নেশা জাতীয় এই ঘ্রাণগুলো পেলেই বাঘের হিংস্রতা কম থাকে। মাঝে মাঝে ওরা একটু বেয়ারা হয়ে যায় বলে এই লোকগুলো তখন আমাদের আশেপাশে থেকে আমাদেরকে কিছুটা নিরাপত্তা দিয়ে থাকে। দেখুন বাঘগুলোকে কি করছে, দেখুন বিড়ালকে নিয়ে ঘরে যেরকম আমরা খেলাধুলা করি সেরকমই। দেখুন আমি বলবো এটা এক ধরনের পর্যটন বাজিগড়ে, অর্থাৎ পর্যটকদের চোখকে ফাঁকি দিয়ে এই বাঘগুলোকে বশীকরণ করা হয়ে থাকে, তাদেরকে এক ধরনের নেশাগ্রস্ত করে রাখা হয়ে থাকে। আমরা আছি বাঘের খাঁচায়, তবে এটা খাঁচা নয়, অনেকটা আমাদের জন্য খোলাই রেখেছে। দেখো বাঘটাকে কি করছে রে বাবা। বেড়াল যেরকম খেলাধুলা করে ঘরের মধ্যে তার মনিবের সাথে, সেরকমই এই বাঘগুলোকে তারা নেশাগ্রস্ত করেই পর্যটকদেরকে আনন্দ দিয়ে থাকে। এ থেকেই তাদের উপার্জন হয়ে থাকে মিলিয়ন মিলিয়ন ডলার। আসছে পেছন দিক দিয়ে, মনে হয় ভেরোনিকাকে ধরার জন্যই পেছন দিক দিয়ে আর একটা বাঘ আসছে। তবে কিছু নিয়ম নীতি আপনাকে পালন করতে হবে। বাঘের মাথায় হাত দেওয়া যাবে না, বাঘের শুধুমাত্র তার লোয়ার অ্যাবডোমেনে আপনি টাচ করতে পারবেন। আর এগুলো হচ্ছে ওদের নখকে শার্প করার জন্যে, ধার দেওয়ার জন্যে এই কাঠগুলো থাকে এখানে। দেখুন কতজন লোক আমাদের প্রহরা দিয়ে রেখেছে। দেখুন ওই যে ওরা দুইজন আবার ঝগড়া করছে, দেখুন কিভাবে ঝগড়া করছে। দেখুন প্রিয় বন্ধুরা, বিশ্বের যে সকল পশু সংরক্ষক যারা আছে তারা এই থাইল্যান্ড সরকারকে এই বিষয়ে তারা দায়ী করছে, এবং যারা এই বাঘের অভয়ারণ্য বলে পর্যটনের ধান্দাবাজি করছে, এই পশুর উপরে অমানবিক নির্যাতনের বিষয়টা তারা বারবার তুলে আনছে। এই বাঘগুলোকে নেশাগ্রস্ত করে তাদেরকে বন্দী করে রাখা হয়েছে। ওদিকে গরমের মধ্যে একটা বাঘ কিন্তু সুইমিং পুলে নেমেছে। দেখুন গরমের মধ্যে বাঘ সুইমিং পুলে নেমে গা ভেজাচ্ছে। আর এদিকে যে তারগুলো দেয়া হয়েছে, এই যে হালকা তার, এগুলোতে কিন্তু ইলেকট্রিসিটি আছে, এগুলোতে কিছুটা বিদ্যুৎ দেয়া আছে সহনশীল।
যাতে বাঘ দেখুন দেখুন ওরা হ্যাঁ ওরা কামড়াকামড়ি করছে। এই যে যেই বাঘগুলো দেখছেন এগুলো কিন্তু বয়স হয়েছে মাত্র 10 মাস। 10 মাস বয়সের এই বাঘ এগুলো। আর এই যে ইলেকট্রিক যে তার দেওয়া হয়েছে যাতে ওরা সীমা লঙ্ঘন না করে। সীমা লঙ্ঘন করতে গেলেই এক ধরনের ইলেকট্রিক্যাল জ্যাপ ওদের গায়ে লাগবে, সেই জন্য বৈদ্যুতিক তার দিয়ে এই সীমারেখাটা এঁকে দেওয়া হয়েছে। দেখুন এই বাঘটাকে উপরে তোলার জন্য চেষ্টা করছে। এই বাঘের সাথে ভেরোনিকা ছবি তুলবে, দেখুন কীভাবে তুলছে। ওকে একটা লোভ দেখে এই যে তুলে ফেললো জাম্প করে তুলে ফেললো। This is Bonnie Amin from a tiger sanctuary. Just, I'm grabbing the tail of the tiger. This is Bonnie Amin from Phuket, Thailand. Thank you very much. Bye-bye. Thank you. Thank you.